বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার আশ্চর্যজন্তু। সত্যজিৎ রায় জন্ম 1921 সালের 2রা মে, মৃত্যু 1992 সালের 23শে এপ্রিল। এই বছরই জন্ম শতবর্ষে পা দিলেন তিনি। বাংলা সাহিত্য ও বাংলা চলচ্চিত্রে তিনি ছিলেন এক বিস্ময়কর প্রতিভা। চলচ্চিত্র পরিচালনার জন্য যেমন পেয়েছেন অনারারি অস্কার ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট, তেমনি আমাদের উপহার দিয়েছেন ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়োর মতো অনবদ্য সব চরিত্র। সন্দেশ পত্রিকার পুনঃপ্রকাশ উপলক্ষে সত্যজিৎ রায়ের সাহিত্য রচনা শুরু। 1961 সালে ফেলুদার আগেই বোমযাত্রী ডায়েরি গল্পে আবির্ভাব ঘটেছিল প্রফেসর শঙ্কুর। অ্যানাহিলিনের মতন পিস্টেলি হোক কি মিরাকিউরেলের মতো সর্বরোগনাশক বড়ি, নানান আবিষ্কারের মধ্যে দিয়ে আমাদের মন জয় করে নিয়েছেন এই আত্মভোলা বাঙালি বৈজ্ঞানিকটি। আমাদের আজকের গল্প আশ্চর্যজন্তু প্রথম প্রকাশিত হয় আনন্দমেলা পূজাবার্ষিকীতে 1983 সালে। গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শঙ্কু সমগ্র বইটি থেকে। প্রধান চরিত্রে প্রফেসর শঙ্কু এবং ডক্টর এখাট। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে আশ্চর্যজন্তু। 7ই অগস্ট। আজ এক আশ্চর্য দিন। সকালে প্রহ্লাদ যখন বাজার থেকে ফিরল তখন দেখি ওর হাতে একটার জায়গায় 2টো থলি। জিজ্ঞেস করাতে বলল, দাঁড়ান বাবু, আগে বাজারের থলিটা রেখে আসি, আপনার জন্য একটা জিনিস আছে, দেখে চমক লাগবে। আমার 33 বছরের পুরনো প্রৌঢ় চাকর আমাকে চমকে দেবার মতো কিছু আনতে পারে ভেবে আমার হাসি পেল। কি এনেছে সে থলিতে করে? মিনিট খানিকের মধ্যে প্রশ্নের জবাব পেলাম, আর চমক যেটা লাগলো সেটা যেমন তেমন নয়, এবং তার মাত্রা অনুমান করা প্রহ্লাদের কর্ম নয়। থলি থেকে বার করে যে জিনিসটা প্রহ্লাদ আমার হাতে তুলে দিল সেটা একটা জানোয়ার, সাইজে বেড়াল ছানার মতো। চেহারার বর্ণনা আমার মতো বৈজ্ঞানিকের পক্ষে এক কথায় দেওয়া সম্ভব নয়। প্রাণীবিদ্যা বিশারদদের মতে পৃথিবীতে আন্দাজ 2 লক্ষ বিভিন্ন শ্রেণীর জানোয়ার আছে। আমি তার বেশ কিছু চোখে দেখেছি, কিছু ছবি দেখেছি, আর বাকি অধিকাংশেরই বর্ণনা পড়ে জেনেছি তাদের জাত ও চেহারা কিরকম। প্রহ্লাদ আমাকে যে জন্তুটা দিল সেরকম জন্তুর বর্ণনা আমি কখনো পড়িনি। মুখ দেখে বানর শ্রেণীর জানোয়ার বলেই মনে হয়। নাকটা সাধারণ বাঁদরের চেয়ে লম্বা, কপাল বাঁদরের তুলনায় চওড়া, মাথাটা বড় আর মুখের নিচের দিকটা সরু, কান দুটো বেশ বড় চাপা এবং ওপর দিকটা শেয়াল কুকুরের কানের মতো ছুঁচলো। চোখ দুটো মুখের অনুপাতে বড়ই বলতে হবে, যদিও লরেস বাঁদরের মতো বিশাল নয়। পায়ের প্রান্ত ভাগে থাবার বদলে 5টা করে আঙুল দেখেও বাঁদরের কথাই মনে পড়ে। ল্যাজের একটা আভাস মাত্র আছে, এছাড়া গোঁফ নেই, সারা গায়ে ছোট ছোট লোম, গায়ের রং তামাটে। মোটামুটি চেহারার বর্ণনা হলো এই। মাথাটা যে বড় লাগছে সেটা শৈশব অবস্থা বলে হতে পারে, যদিও শৈশব কথাটা ব্যবহার করলাম আন্দাজে। এমনও হতে পারে যে এটা একটা পরিণত বয়স্ক জানোয়ার এবং এর জাতি ছোট। মোট কথা এ এক বিচিত্র জীব। প্রহ্লাদ বলল এটা তাকে দিয়েছে জগন্নাথ। জগন্নাথ থাকে উশ্রীর ওপারে ঝোলসি গ্রামে। সে নানা রকম শেকড় বাকল সংগ্রহ করে গিরিডির বাজারে বেচতে আসে সপ্তাহে 2-3 বার। আমিও জগন্নাথের কাছ থেকে গাছগাছরা কিনে আমার ওষুধ তৈরির কাজে লাগিয়েছি। জগন্নাথ জন্তুটাকে পায় জঙ্গলে। সে জানে প্রহ্লাদের মনিবের নানান রকম উদ্ভট জিনিসের শখ, তাই সে জানোয়ারটা আমার নাম করেই তাকে দিয়েছে। কি খায় জানোয়ার সে বিষয়ে বলেছে কিছু? বলেছে। কি বলেছে? বলেছে শাকসবজি, ফলমূল, ডাল ভাত সবই খায়। যাক, তাহলে তো কোনো চিন্তাই নেই। চিন্তা নেই বললাম, কিন্তু এত বড় একটা ঘটনা নিয়ে চিন্তা হবে না সে কি করে হয়? একটা সম্পূর্ণ নতুন জাতের প্রাণী,
যার নাম ধাম স্বভাব চরিত্র কিছুই জানা নেই, যার কোনো উল্লেখ কোনো জন্তু জানোয়ারের বইয়েতে কখনো পাইনি, সেটা এইভাবে আমার হাতে এসে পড়ল, আর তাই নিয়ে চিন্তা হবে না? কেমনতর জানোয়ার এটা? শান্ত না মিচকে? কোথায় রাখবো একে? খাঁচায়, বাক্সে, বন্দি অবস্থায় না ছাড়া অবস্থায়? একে দেখে আমার বেড়াল নিউটনের প্রতিক্রিয়া কি হবে? অন্য লোক এমন জানোয়ার দেখলে কি বলবে? একে নিয়ে কি করা হবে সেটা ভাবার আগে আমি জন্তুটাকে বেশ কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করলাম। আমার কোল থেকে তুলে নিয়ে টেবিলের ওপর রাখলাম ওটাকে। সে দিব্যি চুপচাপ বসে রইল, তার দৃষ্টি সটান আমার দিকে। ভারী অদ্ভুত চাহনি, এর আগে কোনো জানোয়ারের মধ্যে দেখেছি বলে মনে পড়ে না। এ চাহনিতে ভয় বা সংশয়ের কোনো চিহ্ন নেই, হিংস্র বা বুনো ভাবের লেশমাত্র নেই। এ চাহনি যেন বুঝিয়ে দিচ্ছে যে আমার ওপর তার গভীর বিশ্বাস, আমি যে তার কোনো অনিষ্ট করব না সেটা সে জানে। এছাড়াও চাহনিতে যেটা আছে সেটাকে বুদ্ধি ছাড়া আর কিছু বলা যায় না। সত্যি করেই জন্তুটা বুদ্ধিমান কিনা তার পরিচয় না পেলেও তার চোখের মনির দীপ্তিতে স্পষ্ট বোঝা যায় যে তার মস্তিষ্ক সজাগ। সেই কারণেই সন্দেহ হচ্ছে যে এই জন্তু হয়তো শাবক নয়। অবশ্য এর বয়সের হদিশ হয়তো কোনোদিনই পাওয়া যাবে না। যদি দেখি এর আয়তন দিনে দিনে বাড়ছে, তাহলে অবশ্যই বুঝতে হবে এর বয়স বেশি হতে পারে না। আজ সকাল 7টায় এসেছে জন্তুটা আমার কাছে, এখন রাত 11:15। ইতিমধ্যে পশু সংক্রান্ত যত বই, এনসাইক্লোপিডিয়া ইত্যাদি আমার কাছে আছে সবগুলো ঘেঁটে দেখেছি। কোনো জন্তুর বর্ণনার সঙ্গে এর সম্পূর্ণ মিল নেই। সকালেই নিউটনের সঙ্গে জন্তুটার মোলাকাত হয়ে গেছে। আমার কফি খাবার সময় নিউটন আমার কাছে এসে বিস্কুট খায়। আজও এলো। জন্তুটা তখনও টেবিলের উপরেই রাখা ছিল। নিউটন সেটাকে দেখেই দরজার মুখে থমকে দাঁড়ালো। আমি দেখলাম তার লোম খাড়া হচ্ছে। জন্তুটার মধ্যে কিন্তু কোনো চাঞ্চল্য লক্ষ্য করলাম না। সে কেবল আমার দিক থেকে বিড়ালের দিকে দৃষ্টি ফিরিয়েছে। অবশ্য এই দৃষ্টির মধ্যে একটা পার্থক্য আছে। খুব অল্পক্ষণের জন্য হলেও তার মধ্যে একটা সতর্কতার আভাস ফুটে উঠেছে। প্রায় সঙ্গে সঙ্গেই নিউটনের পিঠের লোমগুলো আবার বসে গেল। সে জানোয়ারের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে একটা ছোট্ট লাফে আমার কোলে উঠে বিস্কুট খেতে লাগলো। জন্তুটাকে মেপে রেখেছি। নাকের ডগা থেকে লেজের ডগা অবধি 9.5 ইঞ্চি। এটা ছবিও তুলে রেখেছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। রঙিন ছবি, কাজেই পরে রং পরিবর্তন হলে বুঝতে পারবো। খাওয়ার ব্যাপারে আজ আমি যা খেয়েছি তাই খেয়েছে, এবং সেটা বেশ তৃপ্তি সহকারে। আজ বিকেলে একবার আমি ওটাকে সঙ্গে নিয়ে বাগানে বেড়াতে বেরিয়েছিলাম। একবার মনে হয়েছিল গলায় একটা বকলস পরিয়ে দিই, কিন্তু শেষ পর্যন্ত হাতে করে তুলে নিয়ে ঘাসের উপর ছেড়ে দিলাম। সে আমার পাশে পাশেই হাঁটল। মনে হয় সে এর মধ্যেই বেশ পোষ মেনে গেছে। জন্তু জানোয়ারের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে আমার বেশি সময় লাগে না, এটা আমি দেখেছি। এর বেলায়ও সেটা বিশেষভাবে লক্ষ্য করলাম। এখন আমি শোবার ঘরে বসে ডায়েরি লিখছি। জন্তুটার জন্য একটা প্যাকিং কেসের মধ্যে বিছানা করে দিয়েছি। মিনিট 5 হলো নিজে থেকেই সে বাক্সর মধ্যে ঢুকেছে। অকস্মাৎ আমার জীবনে এই নতুন সঙ্গীর আবির্ভাবে আমার মন আজ সত্যিই প্রসন্ন। 23 অগস্ট। আজ আমার কতগুলো জরুরি চিঠি এসেছে। সে বিষয় বলার আগে জানিয়ে রাখছি যে এই 16 দিনে আমার জন্তু আয়তনে নিউটনকে ছাড়িয়ে গেছে। সে এখন লম্বায় 16 ইঞ্চি। তার স্বভাব চরিত্রেরও কতগুলো আশ্চর্য দিক প্রকাশ পেয়েছে, সে বিষয় পরে বলছি। জন্তুটিকে পাবার 2 দিন পরেই তার ছবি সমেত পৃথিবীর 3 জন প্রাণীবিদ্যা বিশারদকে চিঠি লিখে পাঠিয়েছিলাম। কিভাবে এটাকে পাওয়া গেল এবং এর স্বভাবের যেটুকু জানি সেটা লিখে পাঠিয়েছিলাম।
এই তিনজন হলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জন ড্যাভেনপোর্ট, ইংল্যান্ডের স্যার রিচার্ড ম্যাক্সওয়েল ও জার্মানির ডক্টর ফ্রিডরিশ একহার্ট। তিনজনেরই উত্তর আজ একসঙ্গে পেয়েছি। ড্যাভেনপোর্ট লিখছেন, বোঝাই যাচ্ছে পুরো ব্যাপারটা একটা ধাপ্পাবাজি, এই নিয়ে তাকে যেন আমি আর পত্রাঘাত না করি। ম্যাক্সওয়েল বলছেন জন্তুটা যে একটা হাইব্রিড তাতে কোনো সন্দেহ নেই। হাইব্রিড হলো দুটি বিভিন্ন জানোয়ারের সংমিশ্রণে উদ্ভূত একটি নতুন জানোয়ার, যেমন ঘোড়া আর গাধা মিলে খচ্চর। ম্যাক্সওয়েল চিঠি শেষ করেছেন এই বলে, পৃথিবীতে আনকোরা নতুন জানোয়ার আবিষ্কারের সম্ভাবনা নেই বললেই চলে। সমুদ্রগর্ভে কি আছে না আছে তার সব খবর হয়তো আমরা জানি না, কিন্তু ডাঙার প্রাণী সবই আমাদের জানা। তোমার এই জন্তুকে অনেক দিন স্টাডি করা দরকার। এর স্বভাবে তেমন কোনো চমকপ্রদ বৈশিষ্ট্য ধরা পড়লে আমাকে জানাতে পারো। ডক্টর একহার্ট হচ্ছেন এই তিনজনের মধ্যে সবচেয়ে খ্যাতি সম্পন্ন। তাঁর চিঠিটা একটু বিশেষ ধরনের বলে আমি সেটা সম্পূর্ণ তুলে দিচ্ছি। একহার্ট লিখছেন, প্রিয় প্রফেসর শঙ্কু, তোমার চিঠিটা কাল সকালে পেয়ে আমি সারা রাত ঘুমোতে পারিনি। তুমি ছাড়া অন্য কেউ লিখলে আমি সমস্ত ব্যাপারটা প্রতারণা বলে উড়িয়ে দিতাম, কিন্তু তোমার ক্ষেত্রে এ প্রশ্নই ওঠে না। কি আশ্চর্য এক জানোয়ার যে তোমার হাতে এসে পড়েছে সেটা আমি 55 বছর পশু সম্বন্ধে চর্চা করে বুঝতে পারছি। তোমার তোলা ছবি এই জানোয়ারের অনন্য সাধারণতা প্রমাণ করে। আমি বৃদ্ধ হয়েছি, তাই তোমার দেশে গিয়ে জানোয়ারটা দেখে আসা সম্ভব হচ্ছে না, কিন্তু একটি বিকল্প ব্যবস্থায় তোমার আপত্তি হবে কিনা পত্রপাঠ লিখে জানাও। তুমি যদি এখানে আসো তবে তার খরচ বহন করতে আমি রাজি আছি। আমার অতিথি হয়েই থাকবে তুমি। তোমার জানোয়ারের জন্য যথোপযুক্ত ব্যবস্থা আমি করব। আমি আপাতত অসুস্থ, ডাক্তার আমাকে 2 মাস বিশ্রাম নিতে বলেছে। যদি নভেম্বর মাসে আসতে পারো তাহলে খুব ভালো হয়। আমি তোমার সঙ্গে যথাসময়ে যোগাযোগ করব, অবশ্যই যদি জানি যে তোমার পক্ষে আসা সম্ভব হচ্ছে। আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করো। ইতি ফ্রিডরিশ একহার্ট। আমি একে জানিয়ে দেব যে আমার যাবার ইচ্ছে আছে, অবশ্যই যদি আমার জন্তু বহাল তবিয়তে থাকে। এবার জন্তুটার বিষয় বলি। কদিন থেকেই লক্ষ্য করছি জন্তুটা আর আমার সামনে চুপচাপ বসে থাকে না। আমার সঙ্গ সে পরিত্যাগ করে না ঠিকই, কিন্তু তার মধ্যে যেন একটা স্বাধীন মনোভাব এসেছে। আমি যখন পড়ি বা লিখি তখন সে সারা ঘরময় নিঃশব্দে ঘোরাফেরা করে। মনে হয় ঘরের জিনিসপত্র সম্বন্ধে তার বিশেষ কৌতূহল। আলমারির বই, ফুলদানির ফুল, টেবিলের ওপর কাগজ, কলম, দোয়াত, টেলিফোন সব কিছু সম্পর্কে তার অনুসন্ধিচ্ছা। এতদিন সে ঘুরে ঘুরে বেরিয়ে দেখেই সন্তুষ্ট ছিল। আজ হঠাৎ দেখি চেয়ার থেকে টেবিলে উঠে সে আমার ফাউন্টেন পেনটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখছে। এই নাড়াচাড়ার মধ্যে একটা বিশেষত্ব লক্ষ্য করলাম। তার বুড়ো আঙুল কাজ করে মানুষের বা বাঁদরের মতোই। ডাল আঁকড়ে ধরে গাছে চড়ে খাদ্য সংগ্রহ করতে হবে বলে বানর শ্রেণীর জানোয়ারের এই কেজো বুড়ো আঙুলের উদ্ভব হয়েছিল। একেও জঙ্গলে থেকে গাছে চড়তে হয়েছে সেটা বুঝতে পারলাম। এছাড়া আরেকটা লক্ষ্য করার জিনিস হলো সে কলমটা দেখছে 2 পায়ে দাঁড়িয়ে। বানর শ্রেণীর মধ্যে এক ওরাংওট্যাং ও সময় সময় শিম্প্যাঞ্জিকে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে হাঁটতে দেখা যায়। গরিলা 2 পায়ে দাঁড়িয়ে বুকে চাপড় মারে বটে, কিন্তু সেই পর্যন্তই। আমার জন্তু কিন্তু দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ ধরে। তারপর দাঁড়ানো অবস্থাতেই হাত বাড়িয়ে একটা কাগজ টেনে নিয়ে কলমটা দিয়ে তার ওপর হিজিবিজি কাটতে শুরু করলো। আমার 40 বছরের পুরনো অতি প্রিয় ওয়াটারম্যান কলম। পাছে তার নিবটা এই জন্তুর হাতে পড়ে নষ্ট হয়ে যায়, তাই বাধ্য হয়ে সেটাকে উদ্ধার করার উদ্দেশ্যে সোফা ছেড়ে উঠে এগিয়ে গেলাম। জন্তু যেন আমার উদ্দেশ্য অনুমান করেই হাত বাড়িয়ে কলমটা আমার হাতে দিয়ে দিল।
এই ঘটনা থেকে 3টে নতুন কথা জানতে পারলাম জন্তুটা সম্বন্ধে। 1, তার বুড়ো আঙুল মানুষ বা বাঁদরের মতোই কাজ করে। 2, সে 2 পায়ে দাঁড়িয়ে থাকতে পারে বাঁদরের চেয়ে বেশিক্ষণ। এবং 3, তার বুদ্ধি বানর শ্রেণীর বুদ্ধিকে অনেক দূর অতিক্রম করে যায়। আরো কত কি শিখবো এই বিচিত্র জানোয়ারটিকে স্টাডি করে, তা কে জানে। 2রা সেপ্টেম্বর, জন্তুটা একদিনে আরো 3 ইঞ্চি বেড়েছে। এখন এর আয়তন মোটামুটি একটা মাঝারি সাইজের কুকুরের মতো, অথবা বছর 4 মানুষের বাচ্চার মতো। এটা বলছি কারণ জন্তুটা এখন প্রায় 2 পায়ে হাঁটে, হাতে করে খাবার তুলে মুখে পড়ে, 2 হাতে গেলাস ধরে দুধ খায়। শুধু তাই নয়, ওকে আর মাঠে নিয়ে যেতে হয় না, ও আমার বাথরুম ব্যবহার করে। গত সপ্তাহে ওর জন্য কয়েকটা রঙিন প্যান্টালুন কিনেছি, সেগুলো পরতে ও কোনো আপত্তি করেনি। আজ তো দেখলাম নিজেই পা গলিয়ে পড়ার চেষ্টা করছে। আরও একটা বিশেষত্ব লক্ষ্য করেছি, সেটা হলো ঘরে কথাবার্তা হলে ও অতি মনোযোগ দিয়ে শোনে। শোনার সময় তার ভুরু কুঁচকে যায়, সেটা কনসেন্ট্রেশনের লক্ষণ। আমি জানি এটা অন্য কোনো জানোয়ারের মধ্যে দেখা যায় না। এটা বিশেষ করে লক্ষ্য করছিলাম যখন কাল অবিনাশবাবুর সঙ্গে কথা বলছিলাম। অবিনাশবাবু আমার প্রতিবেশী এবং বহুকালের আলাপী। এই একটি ভদ্রলোককে দেখলাম যিনি আমাকে কোনো রকম আমল দেন না বা আমার কাজ সম্বন্ধে কোনো কৌতূহল প্রকাশ করেন না। জন্তুটাকে দেখে তিনি ভুরু ঈষৎ কপালে তুলে কেবল বললেন, এটা আবার কি বস্তু মশাই? এটা একটি আনকোরা নতুন শ্রেণীর জানোয়ার, এর নাম ইয়ে। অবিনাশবাবু চুপ করে চেয়ে আছেন আমার দিকে, তারপর বললেন, কি হলো, নামটা মনে পড়ছে না? বললাম তো, ইয়ে। ইয়ে? ইয়ে সেটা বাংলাতে ইয়েও হতে পারে, আবার ইংরেজিতে ইএ অর্থাৎ এক্সট্রাঅর্ডিনারি অ্যানিমালও হতে পারে। ইয়ে নামটা আমি গতকালই স্থির করেছি। ইয়ে বলে 2-1বার ডেকেও দেখেছি, সঙ্গে সঙ্গে মাথা ঘোরানো থেকে মনে হয় সে ডাকে সাড়া দিচ্ছে। বাহ 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 বাহ, বেশ একটা নাম হয়েছে, বাহ। কিন্তু এ কিছু করবে না তো? জন্তুটা অবিনাশবাবুর দিকে এগিয়ে গিয়ে ভদ্রলোকের বাঁ হাতের কবজিটা ধরে ঘুরিয়ে ফিরিয়ে রিস্ট ওয়াচটা দেখছিল। আমি বললাম, আপনি কিছু না করলে নিশ্চয়ই করবে না। তাই এটাকে কি এখানেই রাখবেন নাকি জু গার্ডেনে দিয়ে দেবেন? আপাতত এখানেই রাখবো, এবং আপনাকে একটা অনুরোধ করব। কি অনুরোধ? আমার এই নতুন সম্পত্তিটি সম্বন্ধে দয়া করে কাউকে কিছু বলবেন না। কেন? যদি বলি আপনি একটা ইয়ে সংগ্রহ করেছেন, তাতে দোষটা কোথায়? হ্যাঁ, ইয়েটা যে কি সেটা না বললেই তো হলো। এটা চলতে পারে। প্রহ্লাদ কফি এনে দিয়েছে। ইয়ে সোফায় ঠেস দিয়ে বসে ঠিক আমাদেরই মতো কাপের হাতলে ডান হাতের তর্জনী গলিয়ে দিয়ে সেটা মুখের সামনে ধরে চুমুক দিয়ে কফি খাচ্ছে। এই অবাক দৃশ্য দেখেও অবিনাশবাবুর একমাত্র মন্তব্য হলো, বোঝো, একটা মানুষের বিস্ময়বোধ বলে কোনো বস্তু নেই, এটা ভাবতে অবাক লাগে। 4 সেপ্টেম্বর, আজ এক আশ্চর্য ঘটনা ইয়ে সম্পর্কে আমার এতদিনের ধারণা তছনছ করে দিয়েছে। দুপুরে আমার পড়ার ঘরে বসে সদ্য ডাকে আসা নেচার পত্রিকার পাতা উল্টে দেখছিলাম। ইয়ে আমার পাশের সোফাতে বসে একটা কাঁচের পেপারওয়েটে চোখ লাগিয়ে সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। এরই মধ্যে সে যে কখন ঘর থেকে বেরিয়ে গেছে টের পাইনি। হঠাৎ আমার ল্যাবরেটরি থেকে একটা বাক্স উল্টে পড়ার শব্দ পেয়ে ব্যস্তভাবে উঠে গিয়ে এক ভয়াবহ দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য চিন্তা শক্তি হারিয়ে ফেললাম। বর্ষার সময় আমার বাগানে মাঝে মাঝে সাপ বেরোয়, সেটা আমি জানি। তারই একটা বোধহয় বারান্দা দিয়ে আমার ল্যাবরেটরিতে ঢুকেছিল। যে সে সাপ নয়, একেবারে গোখরো। সেই সাপ দেখি এখন ইয়ের কবলে পড়েছে। সাপের গলায় দাঁত বসিয়ে আমার জন্তু তাকে ধরেছে মরণ কামড়ে, আর সেই সঙ্গে সাপের লেজের আঁচড়ানি সে রোধ করছে সামনের 2 পা দিয়ে। ঘটনাটা চলল 1 মিনিটের বেশি নয়।
কারণ এই আসরিক আক্রমণ যে সাপকে সহজেই পরাস্ত করবে তাতে আশ্চর্যের কিছুই নেই। থ্যাঁতলানো মরা সাপটাকে ছেড়ে দিয়ে এবার পিছিয়ে এলো। বিজয় গর্বে তার দ্রুত নিঃশ্বাস পড়ছে, সেটা আমি ঘরের বিপরীত দিক থেকে শুনতে পাচ্ছি। কিন্তু আশ্চর্য এই যে ইয়ের দাঁত আমি আগে পরীক্ষা করেছি, সে দাঁত দিয়ে এই কাজটা অসম্ভব। কারণ মাংসাশী জানোয়ারের তীক্ষ্ণ সদন্ত বা কুকুরে দাঁত ইয়ের ছিল না। আর সাপের দেহ যেরকম ক্ষতবিক্ষত হয়েছে, সেই কাজটা করার মতো তীক্ষ্ণ নখ, যাকে ইংরেজিতে বলে ক্ল, সেও এ জন্তুর ছিল না। প্রহ্লাদকে ডেকে সাপটা ফেলে দিতে বলে আমি এর দিকে এগিয়ে এলাম। তোমার মুখটা হাঁ করো তো দেখি। বাধ্য ছেলের মতো এই আশ্চর্য জন্তু এক কথায় আমার আদেশ পালন করল। না, এমন দাঁত তো আগে ছিল না। হঠাৎ এর আবির্ভাব হলো কি করে? চার পায়ের 20টা আঙুলে যে তীক্ষ্ণ নখ এখন দেখলাম, সে নখও আগে ছিল না। কিন্তু বিস্ময়ের শেষ এখানেই নয়। 10 মিনিটের মধ্যে নখ ও দাঁত আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। পশুবিজ্ঞান এই রহস্যের কোনো কিনারা করতে পারে কি? মনে তো হয় না। পয়লা নভেম্বর। কাল জার্মানি রওনা হব। আমাকে যেতে হবে ফ্র্যাঙ্কফার্ট থেকে আন্দাজ 70 কিলোমিটার উত্তর পশ্চিমে কোবলেন্স শহরে। এখাটকে গত কমাসের ঘটনাবলী জানিয়ে চিঠি লিখেছিলাম। সে দ্বিগুণ উৎসাহে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। যাতায়াতের সব বন্দোবস্ত হয়ে গেছে। 7 দিন আমি এখাটের অতিথি হয়েই থাকব। এর আয়তন গত 1.5 মাসে আর বাড়েনি, যদিও তার বুদ্ধি উত্তরোত্তর বেড়েই চলেছে। আজকাল মাঝে মাঝে সে বই হাতে নিয়ে নাড়াচাড়া করে। তাকে চতুষ্পদ বলতেও দ্বিধা হয়, কারণ অধিকাংশ সময় সে দুপায়ে হাঁটে। পর্যবেক্ষণের ফলে আরও যে কয়েকটি তথ্য ইয়ে সম্বন্ধে জানা গেছে, সেগুলি লিপিবদ্ধ করছি। 1, বদলে যাওয়া পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার আশ্চর্য স্বাভাবিক ক্ষমতা আছে এই জন্তুর। সে জঙ্গল থেকে এলেও মানুষের মধ্যে বাস করে তার স্বভাব দিনে দিনে মানুষের মতো হয়ে যাচ্ছে। 2, গোখরোর ঘটনা থেকে এটাই প্রমাণ হচ্ছে যে শত্রুকে পরাস্ত করার অদ্ভুত ক্ষমতা প্রকৃতি এই জানোয়ারকে দিয়েছে। বেজির স্বাভাবিক ক্ষমতা আছে সাপকে বেকায়দায় ফেলার। এ ব্যাপারে বেজির নখ ও দাঁত তাকে সাহায্য করে। ব্যাঙের সে ক্ষমতা নেই, তাই ব্যাঙ সহজেই সাপের শিকারে পরিণত হয়। একদিন হঠাৎ যদি সাপের বিরুদ্ধে লড়ার জন্য ব্যাঙের নখ ও দাঁত গজায়, তাহলে সেটা যত আশ্চর্য ঘটনা হবে। আমার জন্তুর সহসা নখ দন্ত উদ্গম সেই রকম আশ্চর্য ঘটনা। আমি জানি আবার যদি তাকে সাপের সামনে পড়তে হয়, তাহলে আবার তার নখ ও দাঁত গজাবে। 3, এই জানোয়ারের জাতটাই হয়তো বোবা, কারণ এই কমাসে একটি বারের জন্য সে কোনো রকম শব্দ করেনি। 4 নভেম্বর। আর একবার চমকে দিয়েছে আমাকে। আমি ওর জন্য একটা বাক্স তৈরি করিয়ে নিয়েছিলাম, যেটা এয়ারওয়েজের কর্তৃপক্ষদের সঙ্গে বিশেষ ব্যবস্থা করে প্লেনের লেজের দিকের কেবিনের মধ্যেই রাখা হয়েছিল। ফ্র্যাঙ্কফার্ট পৌঁছানোর 10 মিনিট আগে আমি এর কাছে গিয়েছিলাম তাকে একটা গরম কোট পরিয়ে দেব বলে। গিয়ে দেখি এর চেহারা বদলে গেছে। তার সর্বাঙ্গে প্রায় 3 ইঞ্চি লম্বা লোম গজিয়ে তাকে বরফের দেশে বাসের উপযুক্ত করে দিয়েছে। অবস্থা বুঝে ব্যবস্থার আর একটা জলজ্জান্ত প্রমাণ। ফ্র্যাঙ্কফার্টে নেমে দেখি 80 বছরের বৃদ্ধ ডক্টর এখাট
নিজেই এসেছেন আমাকে রিসিভ করতে। এয়ারপোর্টে আর ইয়েকে বাক্স থেকে বার করলাম না, কারণ ওরকম সৃষ্টি ছাড়া জানোয়ারকে দেখতে যাত্রীদের মধ্যে হইচই পড়ে যেত। একহাট অবশ্যই পুলিশের বন্দোবস্ত করেছিলেন। তাছাড়া কোনো সাংবাদিক বা ফটোগ্রাফারকে আমার আসার খবরটা দেননি। একহাটকে দেখে বলতে বাধ্য হলাম তার বয়স যে ৮০ সেটা বোঝার কোনো উপায় নেই। সত্যি বলতে কি ৫৫-৫২ বেশি বলে মনে হয় না। একহাট হেসে বললেন যে সেটা জার্মানির আবহাওয়ার গুণ। পথে গাড়িতে ভদ্রলোককে ইয়ের লোম গজানোর খবরটা দিলাম। একহাট বললেন, তোমার জানোয়ারের বিষয় যতই শুনছি ততই আমার বিস্ময় বাড়ছে। আমি ইচ্ছে করেই অন্য কোনো প্রাণীবিদ বা বৈজ্ঞানিককে তোমার আসার খবরটা দিইনি, কারণ তাদের সঙ্গে কথা বলে বুঝেছি যে তারা ভারতে পাশ্চাত্য বিজ্ঞান চর্চার ব্যাপারটা বিশেষ শ্রদ্ধার চোখে দেখে না। তাদের কাছে ইন্ডিয়া এখনো রোপ ট্রিক আর স্নেক চার্মারের দেশ। এক ঘন্টার মধ্যেই আমরা কোবলেন্স পৌঁছে গেলাম। শহরের বাইরে অত্যন্ত মনোরম পরিবেশে একহাটের বাসস্থান। আমি জানতাম যে একহাটের পরিবার জার্মানির সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের অন্যতম। বাড়ির ফটকে স্লশ একহাট অর্থাৎ একহাট কাসল ফলক তার সাক্ষ্য বহন করছে। কাসলের চারিদিক ঘিরে নানান গাছে ভরা বিস্তীর্ণ বাগান, তাতে গোলাপের ছড়াছড়ি। বাড়িতে প্রবেশ করার আগেই একহাট জানিয়ে দিলেন যে তাঁর স্ত্রী বছর 4 হলো মারা গেছেন। এখন বাড়িতে থাকেন চাকর বাকর ছাড়া একহাট নিজে এবং তাঁর মহিলা সেক্রেটারি। সদর দরজা দিয়ে ঢুকেই মহিলাটির সঙ্গে আলাপ হলো। নাম এরিকা ওয়াইস। চেহারায় ব্যক্তিত্বের প্রকাশ পেলেও তার সঙ্গে একটা উদাস ভাব লক্ষ্য করলাম। বাড়িতে ঢুকে প্রথমেই বাক্স থেকে ইয়েকে বার করলাম। সে তৎক্ষণাৎ করমর্দনের ভঙ্গিতে একহাটের দিকে হাত বাড়িয়ে দিল। ব্যাপারটা সম্পূর্ণ অপ্রত্যাশিত বলেই হয়তো একহাটের হাতটা তৎক্ষণাৎ প্রসারিত হলো না। সেই অবসরে ইয়ে হাত বাড়িয়ে এগিয়ে গেল সেক্রেটারির দিকে। শ্রীমতী ওয়াইসের চোখে বিস্ময় ও পুলকের দৃষ্টি আমি ভুলব না। জানোয়ারের প্রতি প্রকৃত মমত্ববোধ না থাকলে এই জিনিস হয় না। একহাট বললেন, আমার কুকুর দুটোকে আপাতত বন্দি করে রেখেছি, কারণ তোমার এ জানোয়ারকে দেখে তাদের কি প্রতিক্রিয়া হবে বলা মুশকিল। আমার বিশ্বাস তোমার কুকুর যদি সভ্যভব্য হয় তাহলে কোনো দুর্ঘটনা ঘটবে না, কারণ আমার বিড়াল আমার জন্তুকে খুব সহজভাবেই গ্রহণ করেছে। হাঁটতে হাঁটতে বৈঠকখানায় গিয়ে ঢুকতেই একটা দৃশ্য দেখে কেমন যেন থমকে গেলাম। এ কি প্রাণীতত্ত্ববিদের বাড়ি না প্রাণী হত্যাকারীর? ঘরের চারিদিকে এত জন্তু জানোয়ারের স্টাফ করা মাথা আর দেহ শোভা পাচ্ছে কেন? একহাট হয়তো আমার মনের ভাবটা আন্দাজ করেই বললেন, আমার বাবা ছিলেন নামকরা শিকারী, এসব তাঁরই কীর্তি। এই নিয়ে বাপের সঙ্গে আমার বিস্তর কথা কাটাকাটিও হয়েছে। ইয়ে ঘুরে ঘুরে জন্তুগুলো দেখছিল। চা আসার পর সেও আমাদের সঙ্গে সোফায় বসে পেয়ালা হাতে নিয়ে চুমুক দিতে লাগলো। একহাটের দৃষ্টি বারবার তার দিকে চলে যাচ্ছে সেটা আমি লক্ষ্য করছিলাম। ইয়ে যে ভারতীয় ভেলকি বা ধাপ্পাবাজি নয় সেটা আশা করিও বুঝেছে, কিন্তু ৮০ বছর বয়সে সে এমন স্বাস্থ্য কি করে রেখেছে সেটা এখনো আমার কাছে দুর্বোধ্য। আলাপ আরেকটু জমলে পর এর রহস্যটা কি জিজ্ঞেস করতে হবে। চা পান শেষ হলে পর একহাট সোফা থেকে উঠে পড়ে বললেন, আজকের দিনটা তুমি বিশ্রাম করো, তোমাদের ঘর দেখিয়ে দেবে এরিকা। কাল সকালে ব্রেকফাস্টের সময় আমার একটি পশু প্রেমিক বন্ধুর সঙ্গে তোমার আলাপ হবে। আমার বিশ্বাস তাকে তোমার পছন্দ হবে। আমার দুটো সুটকেস একহাটের ভৃত্য আগেই আমার ঘরে নিয়ে গিয়েছিল।
এবার কার্পেটে মোড়া বাহারের সিঁড়ি দিয়ে এরিকার সঙ্গে আমি গেলাম দোতলায়। থাকার ব্যবস্থা উত্তম, দুটি পাশাপাশি ঘর, একটিতে আমি, একটিতে গিয়ে। জানোয়ার কি খাবে জিজ্ঞেস করাতে এরিকাকে বললাম, আমরা যা খাই তাই খাবে, ওকে নিয়ে কোনো চিন্তা নেই। এরিকা শুনে একটা নিশ্চিন্ত ভাব করার পর মুহূর্তেই তাঁর চাহনির উপর যেন একটা সংশয়ের পর্দা নেমে এলো। তিনি যেন কিছু বলতে চান, কিন্তু ইতস্তত করছেন। আর কিছু বলার আছে কি? মানে ভাবছিলাম তোমার কাছে কোনো অস্ত্র আছে কি? কেন, এখানে কি চোর ডাকাতের উপদ্রব হয় নাকি? না, তা নয়, কিন্তু বলছিলাম তোমার জন্তুর তো একটা প্রোটেকশন দরকার, এমন আশ্চর্য প্রাণী। ভয় নেই, আমার পিস্তল আছে। পিস্তল? পিস্তল শুনে এরিকা ভরসা পেলেন না। বোধহয় বন্দুক কি স্ট্যান্ড গান বললে আরো আশ্বস্ত হতেন। আমি আমার অ্যানাইহেলিন পিস্তলের মহিমা আর এর কাছে প্রকাশ করলাম না, শুধু বললাম, ভয় নেই, পিস্তলই যথেষ্ট। ভদ্রমহিলা চাপা কণ্ঠে বিদায় জানিয়ে চলে গেলেন। মনে একটা সামান্য খটকার অনুপ্রবেশ রোধ করতে পারলাম না, যদিও জানি যে আমার পিস্তলের মতো ব্রহ্মাস্ত্র আর দ্বিতীয় নেই। ইয়ে ইতিমধ্যে নিজে থেকেই তার ঘরে চলে গেছে। গিয়ে দেখি সে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছে। আশা করি তার মনে কোনো উদ্বেগ নেই। এই অবলা জীবের মন বোঝা সবসময় আমার পক্ষে সম্ভব হয় না। তার যদি কোনো অনিষ্ট হয় তাহলে আমার অবস্থা হবে শোচনীয়। এই কমাসে তার উপর গভীর মায়া পড়ে গেছে। 6 নভেম্বর। আজ কতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা আমাকে রীতিমতো ভাবিয়ে তুলেছে। তার সঙ্গে কিছু চমক লাগাবার মতো ঘটনাও ঘটেছে, এবং সেটা বলা বাহুল্য ইয়েকে কেন্দ্র করে। ক্যাসপার ম্যাক্সিমিলিয়ান হেলব্রোনা এই গালভরা নামের অধিকারী হলেন একহাটের বন্ধু। তবে একে আমি ক্যাসপার বলেই উল্লেখ করব, কারণ একহাটও তাঁকে ওই নামেই ডাকেন। একহারা, ঢ্যাঙা চেহারা, মাংসের অভাবে চোয়াল ও চিবুকের হাড় বেরিয়ে মুখে একটা পাথুরে ভাব এনেছে। তার সঙ্গে রয়েছে এক জোড়া ঘন ভুরু আর এক মাথা কদম ছাড় চুল। চেহারা দেখলে সম্ভ্রমের চেয়ে শঙ্কাই হয় বেশি। ইনি যে কখন কি করে বসবেন বলা যায় না। একহাট ভদ্রলোকের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বললেন, ক্যাসপার আমার অনেক কালের বন্ধু। জন্তু জানোয়ার সম্পর্কে ইনি বিশেষ উৎসাহী এবং ওয়াকিবহাল। এ অবশ্য আমার সঙ্গেই ছিল। ক্যাসপার তার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থেকে কেবল একটি মন্তব্যই করল, হোয়াট এক্সকুইজিট ফার। এর গায়ের লোম যে অতি মসৃণ এবং সুদৃশ্য সেটা সকলেই স্বীকার করবে। বিশেষ করে গোলাপির মধ্যে এমন হলুদের আভা আর কোনো জানোয়ারের লোমে আমি দেখিনি। কিন্তু লোমের প্রতি ক্যাসপার সাহেবের এই লোলুপ দৃষ্টি আমার মোটেই ভালো লাগলো না। এই লোমের জন্য কত নিরীহ প্রাণীকে যে হত্যা করা হয়ে থাকে, বিশেষত পশ্চিমে, তার হিসেব নেই। চিনচিলা বলে একটি ইঁদুর জাতীয় জানোয়ার আছে। তার লোম অভিজাত মেম সাহেবদের এত প্রিয় যে একটি জানোয়ারের লোমের জন্য তারা 10-20 হাজার টাকা পর্যন্ত দিতে প্রস্তুত। মনে মনে বললাম, হে ঈশ্বর, লোম ব্যবসায়ীর দৃষ্টি যেন আমার এই জন্তুটির ওপর না পড়ে। ব্রেকফাস্ট খেতে খেতে বাকি কথা হলো। ইয়েকে টেবিলে বসে খেতে দেখে ক্যাসপার বললেন, আশ্চর্য ট্রেনিং দিয়েছো তো তোমার জানোয়ারকে, এই যে দেখছি শিম্প্যাঞ্জিকেও হার মানায়। আমি বলতে বাধ্য হলাম যে ইয়ে যা করছে তার কোনোটাই আমি তাকে শেখাইনি। আসলে ওর পর্যবেক্ষণ ও অনুকরণের ক্ষমতা অসাধারণ। পরিবর্তিত পরিবেশের সঙ্গে তৎক্ষণাৎ খাপ খাইয়ে নেবার যে কথাটা তুমি বলছিলে, তার কোনো নমুনা দেখাতে পারো কি?
আমি মৃদু হেসে বললাম, আমি তোকে ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য আনিনি। সেটা যদি তোমার সামনে আপনা থেকেই ঘটে তাহলে দেখতেই পাবে। আসলে সব প্রাণীকেই প্রকৃতি আত্মরক্ষার কতগুলি উপায় সমেত সৃষ্টি করে। বাঘের গায়ে ডোরা আর বুটি তাদের জঙ্গলের গাছপালার মধ্যে প্রায় অদৃশ্য হয়ে মিশে থাকতে সাহায্য করে। তাছাড়া এক জানোয়ার যাতে সহজে অন্য জানোয়ারের শিকার না হয়ে পড়ে তারও ব্যবস্থা থাকে। সজারুর কাঁটা অনেক জাঁতরেল জানোয়ারকেও বেকায়দায় ফেলে। অনেক জানোয়ারের গায়ের উগ্র গন্ধ তাদের শত্রুদের হাত থেকে বাঁচিয়ে রাখে। যারা অপেক্ষাকৃত নিরীহ জানোয়ার যেমন হরিণ বা খরগোশ, প্রকৃতি তাদের দিয়েছেন দ্রুত বেগে পলায়নের ক্ষমতা। অবশ্যই এই নিয়মেরও ব্যতিক্রম আছে। সব জানোয়ার শত্রুর হাত থেকে সমান নিরাপদ নয়। তুমি বলছো তোমার এই জন্তু আত্মরক্ষার উপায় জানে? তার দুটো পরিচয় আমি পেয়েছি। গোখরো সাপের আক্রমণ থেকে সে যে শুধু নিজেকে বাঁচিয়েছে তা নয়, সাপকে সে যুদ্ধে পরাজিত করেছে। আর শীতের প্রকোপ থেকে সে কিভাবে নিজেকে বাঁচিয়েছে সে তো চোখের সামনেই দেখতে পাচ্ছ। আত্মরক্ষার তাগিদেই ক্রমবিবর্তনের ফলে যে পৃথিবীর প্রাণীর রূপ পাল্টেছে সে তো জানোই। আদিম জলচর প্রাণী জলের যখন অভাব হলো তখন প্রথমে হলো উভচর, তারপর স্থলচর। সরীসৃপের ডানা গজিয়েই হলো প্রথম উড়ন্ত জানোয়ার, সেও তো পরিবেশ বদলের জন্যই। এইসব পরিবর্তন হতে কোটি কোটি বছর লেগেছিল। পরিবর্তিত অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটা তো চোখের নিমেষে হয় না। কিন্তু তোমার জানোয়ারের ক্ষেত্রে সেটাই তো হয়েছে। তাই তো দেখলাম চোখের সামনে। কথাটা ক্যাসপার বিশ্বাস করলেন বলে মনে হলো না। আমি ভেবেছিলাম একহাট আমাকে সাপোর্ট করবেন, কিন্তু তাঁকেও ভ্রুকুঞ্চিত দেখে কিঞ্চিত বিস্মিত হলাম। প্রাতরাশের পর একহাট প্রস্তাব করলেন তার বিস্তীর্ণ বাগানটা একটু ঘুরে দেখে আসার জন্য। রাত্রে তুষারপাতের ফলে সেই বাগানে এখন বরফের গালিচা বিছানো রয়েছে। সেটা সকালে উঠে জানলা দিয়ে দেখেছি। আমি প্রস্তাবে আপত্তি করলাম না। বাগানটা যে কতখানি জায়গা জুড়ে তা আমার ধারণা ছিল না। অবশ্যই সবটাকেই বাগান বললে ভুল হবে। ফুল গাছের পাট কিছু দূর গিয়েই শেষ হয়ে গেছে, তারপর সবই বড় বড় গাছ, তার মধ্যে অধিকাংশই পাইন জাতীয়। এটাকে বন বললেই ঠিক বলা হবে। আমি একহাটকে প্রাণীতত্ত্ব বিষয়ে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, এমন সময় জানোয়ারের কণ্ঠস্বর শুনে সেটা আর করা হলো না। হাউন্ডের ডাক। অ্যালসেশিয়ান। হ্যান্সেল আর গ্রেটেলও দেখছি বেড়াতে বেরিয়েছে, বললেন একহাট। আমি প্রথমে ইয়ের হাত ধরে হাঁটছিলাম, তারপর নিজেই হাতটা ছেড়ে দিয়েছিলাম। এখন তার দিকে আর চোখে চেয়ে দেখি তার ভুরু কুঁচকে গেছে। এবার প্রায় 100 গজ দূরে কুকুর দুটোকে দেখতে পেলাম। দুটোর গলাতেই বকলুস, চামড়ার দড়ি একহাটের চাকরের হাতে ধরা। কুকুর আর আমরা পরস্পরের দিকে এগিয়ে চলেছি। দূরত্ব যখন আন্দাজ 30 গজ, তখন অ্যালসেশিয়ান দুটো থেমে গেল। তাদের দৃষ্টি শটান ইয়ের দিকে। আমরা চারজনেও থেমে গেছি। আমি ইয়ের দিকে এগিয়ে গিয়ে তার হাতটা ধরে নিলাম। ক্যাসপার ও একহাট বুঝতেই পারছি ঘটনা কোন দিকে যায়, তাই দেখার জন্যই অপেক্ষা করছেন। দুটো কুকুরের দড়িতেই যে টান পড়ছে সেটা আমি লক্ষ্য করছিলাম, আর সেই সঙ্গে মৃদু হুঙ্কারও শুনতে পাচ্ছিলাম মাঝে মাঝে। হঠাৎ প্রচন্ড হ্যাঁচকা টানে একহাট ভৃত্যকে বরফের ওপর ফেলে দিয়ে হ্যান্সেল আর গ্রেটেল ছুটে এলো আমার দিকে। ঠিক সেই মুহূর্তে আমার হাতে একটা টান অনুভব করাতে দেখলাম গিয়ে বিদ্যুৎ বেগে বাঁ দিকে ছুটে গিয়ে একটা তুষারাবৃত ঝোপের পিছনে অদৃশ্য হয়ে গেল। সে ভয় পেয়েছে। এই জোড়া প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করার ক্ষমতা প্রকৃতি তাকে দেয়নি। প্রায় যন্ত্রের মতোই আমিও ছুটে গেলাম ইয়ের পেছনে, আর আমার পেছনে একহাট ও ক্যাসপার। কুকুর দুটোর হিংস্র চাহনি আগেই লক্ষ্য করেছিলাম। এবার দেখলাম শিকারের লোভে তাদের পাগলের মতো ছোটাছুটি। তারা হন্যে হয়ে খুঁজছে আমার জন্তুকে। আমি প্রমাদ গুনলাম,
বাধ্য হয়ে চেঁচিয়ে বলতে হলো, দোহাই ডক্টর এখাট, আপনার কুকুর দুটোকে থামান। ইম্পসিবল, এই অবস্থায় ওদের থামানো ভগবানের অসাধ্য। কিন্তু আশ্চর্য ব্যাপার, যেদিকে গিয়েছিল সেদিকে গিয়েছে কুকুর দুটো, কিন্তু আমার সেই পোষা অনুগত জানোয়ারের কোনো চিহ্ন নেই। প্রায় 5 মিনিট উদ্দাম দাপাদাপির পর হ্যান্সেল আর গ্রেটেল হাল ছেড়ে দিয়ে জিভ বার করে হাঁপাতে লাগলো, আর তাদের পরিচালক এগিয়ে গিয়ে কুকুরের গলার দড়ি হাতে তুলে নিল। ওদের বাড়িতে নিয়ে যাও, হুকুম করলেন এখাট। কিন্তু তোমার জানোয়ার কোথায় উধাও হলো? প্রশ্ন করলেন ক্যাসপার। আমিও অবশ্যই সেই কথাই ভাবছিলাম, অথচ আশেপাশে মাটিতে গর্ত বা গাছের গায়ে ফোকরও নেই যাতে তার ভেতর লুকোনো যায়। কুকুর দুটো প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর আত্মপ্রকাশ করলেন আমার আশ্চর্য জানোয়ার। কিন্তু এ কি হয়েছে তার চেহারা? সে কি এতক্ষণ বরফে গড়াগড়ি দিয়েছে? না, তা নয়। তার গায়ের রং, তার চোখের মনি, তার মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ হয়ে গেছে ধবধবে সাদা। সে এখন একটা তুষার পিণ্ডের শামিল। এই অবস্থায়, এই পরিবেশে তাকে খুঁজে পাওয়া অসম্ভব। গট ইন হিমেল! চেঁচিয়ে উঠলেন ক্যাসপার। হ্যাঁ, ঈশ্বরের নাম উচ্চারণ এই অবস্থায় স্বাভাবিক। এমন আশ্চর্য ঘটনা 2 জার্মান নিশ্চয়ই কোনোদিন দেখেননি। আমরা 4 জন এবার এখাটের কাসলে ফিরে এলাম। সবাই মিলে সোফায় বসতে ক্যাসপারই প্রথম মুখ খুললেন। তোমার এই মহামূল্য সম্পত্তির ভবিষ্যৎ কি তা তুমি স্থির করেছো? আমি যতদিন বেঁচে আছি ততদিন ওকে আমার কাছে রাখবো, ও আমার সঙ্গী। এই কমাস আমি তো ওকে প্রতিপালন করেছি। কিন্তু বৈজ্ঞানিক হিসেবে বিশ্বের প্রাণীবিদদের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? তাদের কাছ থেকে লুকিয়ে রাখতে চাও তোমার এই জন্তুকে? লুকিয়ে রাখতে চাইলে আমি তাকে এখানে এনেছি কেন? ভবিষ্যতে তাকে কেউ দেখতে চাইলে আমার দেশে আমার বাড়িতে আসতে পারেন, আমার দরজা খোলাই থাকবে। জন্তু আমার কাছে নিরাপদে থাকবে। এখানে এনে কি হলো তা তো দেখলেন। এরকম ঘটনা যে আরও ঘটবে না তার কি বিশ্বাস? কোনো পশুশালায় রাখতে আপত্তি কি? সেটা রাখতে হলে আমার নিজের দেশের পশুশালাতেই রাখবো। কলকাতার চিড়িয়াখানা নেহাত নিন্দের নয়। ক্যাসপার উঠে পড়লেন। ভেরি ওয়েল, আমি তাহলে আসি। আমার একটা প্রস্তাব ছিল, সেটা বোধহয় তুমি গ্রহণ করবে না। আমি আর এখাট মিলে তোমাকে 20,000 মার্ক দিতে রাজি আছি তোমার ওই জন্তুর জন্য। আমাদের দিলে সারা পৃথিবী ওর অস্তিত্ব জানতে পারবে। তার ফলে তোমার নামটাও অমর হয়ে থাকতো, কারণ তুমি যে ওটা দিয়েছো আমাদের, সে কথা আমরা গোপন রাখতাম না। তুমি ঠিকই অনুমান করেছো। এই প্রস্তাব আমি গ্রহণ করতে পারবো না। এনিওয়ে, গুড ডে। ক্যাসপারের সঙ্গে এখাটও বেরিয়ে গেলেন, বোধহয় বন্ধুকে গাড়িতে তুলে দিতে। সঙ্গে সঙ্গে ঘরের তৃতীয় ব্যক্তির আবির্ভাব হল, শ্রীমতী এরিকা ওয়াইস। চোখে মুখে গভীর উদ্বেগের চিহ্ন। তুমি একা আছো, তাই তোমাকে একটা কথা বলে যাই। প্রাণীবিদ এখাটের মৃত্যু হয়েছে 1 মাস আগে। তিনিই তোমাকে প্রথম চিঠিটা লিখেছিলেন। ইনি তার ছেলে, এরও নাম ফ্রেডরিশ। ইনি শিকারী। জন্তু জানোয়ারের প্রতি বিন্দুমাত্র মমতা নেই। তুমি কালই চলে যাও এখান থেকে। আমি তোমার টিকিটের বন্দোবস্ত করে দেব। এখানে থাকা নিরাপদ নয়। কিন্তু তুমি তাহলে কার সেক্রেটারি? এর নয়, এর বাবার। আমি কতগুলো কাজ শেষ করে 1 সপ্তাহের মধ্যেই চলে যাব। আর ক্যাসপার ভদ্রলোকটিকে? ওডিয়ান সার্কাসের মালিক। সার্কাসের সঙ্গে একটা পশুশালা আছে, তাতে নানা রকম উদ্ভট জানোয়ার। বাইরে জুতোর শব্দ। এরিকা পাশের দরজা দিয়ে নিঃশব্দে প্রস্থান করলেন। তোমাকে আজ আর বিরক্ত করব না। আমাদের প্রস্তাবের কথাটা ঠান্ডা মাথায় ভেবে দেখো। কাল সকালে আবার তোমার সঙ্গে বসবো। এখাট চলে গেলেন। এতক্ষণ ইয়ের দিকে দৃষ্টি দিইনি। এবার চেয়ে দেখি সে আবার পূর্ব অবস্থায় ফিরে এসেছে।
এখন রাত 11টা বাজে। ইয়ের ঘরে গিয়ে দেখে এসেছি সে ঘুমোচ্ছে। আজকের অভিজ্ঞতাটা কি তার কাছে একটা বিভীষিকা, নাকি সে এ জাতীয় ঘটনা উপভোগ করে? যে কোনো প্রাণী জন্মগ্রহণ করে দুটি প্রধান উদ্দেশ্য নিয়ে, এক হলো আত্মরক্ষা, আর দুই খাদ্য আহরণ করে দেহের পুষ্টি সাধন করা। দ্বিতীয়টার ব্যাপারে ইয়ের আপাতত কোনো সমস্যা নেই, অন্তত আমার কাছে সে যতদিন আছে। আর প্রথমটা যে সে অনায়াসই করতে সক্ষম তার প্রমাণ তো পাওয়াই গেছে। কিন্তু প্রশ্ন হলো, আজ এরিকা যে বিপদের কথা বললেন সেটা কি ধরনের বিপদ? জানোয়ারের সঙ্গে ইয়ে যুঝতে পারে, কিন্তু মানুষের চক্রান্তের বিরুদ্ধে তার শক্তি কতটুকু তা তো জানা নেই। হ্যাঁ, এ বিষয়ে কাল ভাবা যাবে। দেখি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। 7ই নভেম্বর। গত রাতের চরম শিহরণ জাগানো ঘটনা আর তার অদ্ভুত পরিসমাপ্তির কথা কোনোদিন ভুলব না। কাল 11টায় শুয়ে পড়লেও ঘুম আসতে দেরি হয়েছিল। এখাটের প্রতারণার ব্যাপারটা বারবার মনে মোচড় দিচ্ছিল। বোঝাই যাচ্ছে তার বাপের মৃত্যুর সুযোগ নিয়ে সে আমার জন্তুটিকে হাত করার লোভে আমাকে এখানে আনিয়েছে। সে আমাকে যাতায়াতের খরচ দেবে বলেছিল, এখনো দেয়নি। হয়তো ভেবেছিল জন্তুর জন্য 20,000 মার্ক দিলে সেটা পুষিয়ে যাবে। সে টাকা যে আমি নেব না, সেটা কি এখাট ভেবেছিল? ঘুমটা এলো একেবারে ম্যাজিকের মতো। বাইরে সিঁড়ির নিচে গ্র্যান্ডফাদার ক্লকে 12টা বাজতে আরম্ভ করলো সেটা শুনেছি, কিন্তু শেষ হওয়াটা আর শুনিনি। অর্থাৎ তার মধ্যেই ঘুমিয়ে পড়েছি। ঘুমটা ভাঙল মাঝরাতে। প্রথমে মনে হলো ভূমিকম্প হচ্ছে, তারপর বুঝলাম আমার শরীরটাকে নিয়ে নাড়াচাড়া করা হচ্ছে। আর তারপরেই দেখলাম আমি বন্দী, অনড়। আমাকে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়েছে। আমার অ্যানাইহেলিন পিস্তল বালিশের তলায়, সেটারও নাগাল পাবার জো নেই। ঘরের দেয়াল ঘড়িতে চোখ পড়াতে দেখলাম 3:30। বাইরে পূর্ণিমার আলো, তাই হঠাৎ মনে হয়েছিল বুঝি ভোর হয়ে গেছে। ঘরে অন্তত 4-5 জন লোক সেটা দেখতে পাচ্ছি। একজনের হাতে টর্চ, সেটা আমার দিকে ঘোরানো রয়েছে। পাশের ঘরেও পায়ের আওয়াজ পাচ্ছি। এই কি তাহলে? প্রফেসর শঙ্কু, তোমার আশ্চর্য জন্তু না মুহূর্তের মধ্যে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে? আত্মরক্ষার অদ্ভুত সব উপায় নাকি চোখের পলকে উদ্ভব করতে পারে। এবারে বোঝা যাবে তার ক্ষমতার দৌড়। এখাটের গলা। দরজার মুখটাতে দাঁড়িয়ে আছে সে। 2 জন লোক আমাকে এক হ্যাঁচকায় বিছানা থেকে তুলে নিয়ে টেনে হিঁচড়ে ইয়ের ঘরের দরজার সামনে নিয়ে গেল। ওই ঘরেও ফিকে চাঁদের আলো, অন্তত পক্ষে 6-7 জন লোক। এখানেও টর্চের আলো ঘোরাফেরা করছে। 3 জন লোকের হাতে দড়ি, থলি, জাল, অর্থাৎ জানোয়ার ধরার যাবতীয় সরঞ্জাম। আর 2 জন লোকের হাতে ধাতব বস্তুর ঝলকানি দেখে বুঝলাম আগ্নেয়াস্ত্রেরও অভাব নেই। কিন্তু বিছানা যে খালি সে তো দেখতেই পাচ্ছি। 2 লোক উপুর হয়ে খাটের তলায় টর্চ ফেললো, আর সেই মুহূর্তে ঘটল এক তুলকালাম কাণ্ড। একটা তীব্র ঝাঁঝালো গন্ধ দমকা হাওয়ার মতো আমার নাকে প্রবেশ করে আমার চোখ থেকে জল বের করে দিল। ল্যাবরেটরিতে নানান কেমিক্যাল নিয়ে এক্সপেরিমেন্ট করার ফলে কোনো গন্ধই আমাকে কাবু করতে পারে না, কিন্তু এই বিভৎস গন্ধের যে একটা বিশেষ ক্ষমতা আছে মানুষকে ঘায়েল করার, সেটা বুঝতে পারছিলাম। যারা এসেছিল তারা কেউ এ গন্ধ সহ্য করতে না পেরে নাকে রুমাল দিয়ে প্রায় ছটফট করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। এখাটও অবশ্য এই দলেই পড়ে। এরপরেই শুনতে পেলাম এখাটের চিৎকার।
তিনি বাইরের কোনো একটা জানলা দিয়ে মুখ বার করে বাগানে জমায়েত দলকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা অস্ত্র নিয়ে প্রস্তুত থেকো, জন্তুটা জানালা দিয়ে পালাতে পারে। আমার দৃষ্টি ইয়ের ঘর থেকে এক চুল নড়েনি। এবার খাটের তলা থেকে আমার প্রিয় আশ্চর্য জন্তু বার হয়ে এলো। তারপর এক লাফে বাগানের জানলার সামনে পৌঁছে আর এক লাফে জানলার বাইরে ঝাঁপিয়ে পড়ল। সে কি ওই অস্ত্রধারীদের শিকার হতে চলেছে? না, তা নয়, কারণ এই সংকট মুহূর্তে পালাবার একমাত্র উপায় এই জন্তু উদ্ভব করেছে তার স্বাভাবিক ক্ষমতা বলে। ক্রমবিবর্তনের অমোঘ নিয়ম লঙ্ঘন করে চোখের নিমেষে এই স্থলচর চতুষ্পদের ডানা গজিয়েছে। জানলা দিয়ে বেরিয়ে সে নিচের দিকে না গিয়ে বিস্তৃত ডানার সাহায্যে তীর বেগে উঠল ওপর দিকে। আমি দৌড়ে গিয়ে জানলার দিকে মুখ বাড়িয়ে দেখলাম জ্যোৎস্না ধৌত ম্লান আকাশে তার দ্রুত সঞ্চালমান পক্ষ বিশিষ্ট দেহ ক্রমে বিন্দুতে পরিণত হচ্ছে। বাগান থেকে পরপর দুটো গুলির শব্দ পাওয়া গেল, কিন্তু এই অবস্থায় বন্দুকের নিশানা ঠিক রাখা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। সতেরোই নভেম্বর। শ্রীমতী এরিকার দৌলতে যুগপৎ আমার মুক্তি ও বন্ধু সমেত এখাটকে পুলিশের হাতে সমর্পণ, এ দুটোই সম্ভব হয়েছিল। গিরিডি ফেরার 7 দিন পরে খবরের কাগজে পড়েছিলাম নিকারাগুয়ার গভীর অরণ্যে এক পশু সংগ্রহকারী দল একটি আশ্চর্য নতুন জানোয়ারের সাক্ষাৎ পেয়েছে। এই জানোয়ার নাকি দূর থেকে দাঁড়িয়ে দলের লোকেদের দিকে বারবার স্যালিউটের ভঙ্গিতে ডান হাতটা তুলে কপালে ঠেকাচ্ছিল, কিন্তু তাকে যখন জাল দিয়ে ধরতে যাওয়া হয় তখন সে চোখের নিমেষে একটা 100 ফুট উঁচু গাছের মাথায় চড়ে ডালপালার মধ্যে অদৃশ্য হয়ে যায়। পশু সংগ্রহকারী দল নাকি এই জানোয়ারের লোভে তাদের অভিযানের মেয়াদ বাড়িয়ে দিয়েছে। জানোয়ারের বর্ণনা থেকে তাকে আমারই ইয়ে বলে চিনতে কোনো অসুবিধা হলো না। এতদিন মানুষের মধ্যে থেকে সে মানুষের স্বভাব আয়ত্ত করেছিল, এখন আবার জঙ্গলের পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। কিছুদিন খোঁজার পরেই যে এই অভিযাত্রী দল হাল ছাড়তে বাধ্য হবে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ইয়ে কি তাহলে আর ফিরে আসবে না আমার কাছে? না এলেই ভালো। যতদিন তার আয়ু ততদিন তার আশ্চর্য ক্ষমতা নিয়ে সে বেঁচে থাকুক। আমার বৈজ্ঞানিক মনের একটা অংশ আক্ষেপ করছে যে তাকে ভালো করে স্টাডি করা গেল না, তার বিষয়ে অনেক কিছু জানা গেল না। সেই সঙ্গে আরেকটা অংশ বলছে যে মানুষের সব জেনে ফেলার লোভে একটা সীমা থাকা উচিত। এমন কিছু থাকুক যা মানুষের মনে প্রশ্নের উদ্রেক করতে পারে, বিস্ময়ে জাগিয়ে তুলতে পারে। শুনছিলেন আশ্চর্যজন্তু, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে এবং প্রফেসর শঙ্কুর ভূমিকায় দীপ, ডক্টর ফ্রিডরিশ এখাট ও প্রহ্লাদের চরিত্রে মীর, অবিনাশবাবু সোমক, এরিকা ওয়াইজ অয়ন্তিকা, ক্যাসপার এবং গল্পের সূত্রধার আমি অগ্নি, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিচার্ড, পোস্টার ডিজাইন টিম অ্যাস্টেরিস্ক, পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স, বিশেষ সহযোগিতায় আমি অগ্নি। মির্চের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার আশ্চর্যজন্তু। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।